সবাই কেমন আছিস? আশা করছি সবাই ভালো আছিস। তোদের সবাইকে তোদের প্রিয় চ্যানেল বিজ্ঞান শিক্ষাতে স্বাগতম। আজকে আমি তোদের ক্লাস 10-এর আলো চ্যাপ্টারের 7 নম্বর পার্ট সম্পর্কে আলোচনা করব এবং এই ভিডিওতে আমি প্রিজমের প্রধান ছেদ বরাবর আলোর প্রতিসরণ সম্পর্কে আলোচনা করব এবং দেখাবো প্রিজমের ক্ষেত্রে যখন একটা আপতিত রশ্মি প্রিজমের উপর আপতিত হওয়ার পর প্রিজম দিয়ে বাইরে বেরিয়ে যায় তখন একটা চ্যুতিকোণের সৃষ্টি হয়। সেই চ্যুতিকোণের মান বের করে দেখাবো এবং চ্যুতিকোণের মান হয় ডেল সমান I1 প্লাস I2 মাইনাস এ। এটা আমি তোদের প্রুফ করে দেব, খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্যে। আর সোজাও কিন্তু একটুখানি বুঝতে হবে। আচ্ছা, মনে কর আমি একটা প্রিজম নিলাম। তোরা জানিস প্রিজমের 5খানা তল থাকে, একটা দুখানা ত্রিভুজাকার তল আর 3টে আয়তাকার তল। এবং আমি একটা প্রিজমকে মনে কর প্রিজমের প্রস্থচ্ছেদ করলাম, ঠিক আছে? প্রিজমের প্রস্থচ্ছেদ করলে দেখতে একটা ত্রিভুজের মতো হবে, ঠিক আছে? আমরা একটা রকমের বড় ত্রিভুজাকার তল পাবো। সেই ত্রিভুজাকার তলটাই আমি এখানটাতে আঁকলাম এবং নাম দিলাম ABC। আচ্ছা, এই প্রিজমটা কোথায় অবস্থিত রয়েছে? বায়ুর মধ্যে অবস্থান করছে, অর্থাৎ প্রিজমটা লঘু মাধ্যমে অবস্থান করছে। প্রিজমের দুই পাশে কি রয়েছে? বায়ু মাধ্যম। এবং প্রিজমটা কি দিয়ে তৈরি? গ্লাস দিয়ে তৈরি, অর্থাৎ প্রিজমটা কি নিজে ঘন মাধ্যম। এইবার কোনো একটা আলোক রশ্মি যদি প্রিজমের ওপর আপতিত হয় তাহলে কি হবে? সেই আলোক রশ্মিটা অভিলম্বের দিকে সরে যাবে। কেন? কারণ বায়ু থেকে কোথায় যাচ্ছে? অর্থাৎ লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলোক রশ্মি যাচ্ছে এবং আমরা জানি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলোক রশ্মি গেলে সেটা কি হয়? অভিলম্বের দিকে বেঁকে যায়। আগের দিন আমি করিয়ে দিয়েছিলাম, মনে কর এটা হলো লঘু মাধ্যম আর এটা হলো ঘন মাধ্যম। তাহলে একটা আলোক রশ্মি যদি কিসের উপর পড়ে? বিভেদ তলের উপর পড়ে, লঘু মাধ্যম আর ঘন মাধ্যমের, তাহলে সেটা কোন দিকে যায়? অভিলম্বের দিকে বেঁকে যায়। মনে কর এই দিকে যাওয়ার কথা ছিল কিন্তু এদিকে না গিয়ে অভিলম্বের দিকে বেঁকে গেল। এই ঘটনাটা আমরা দেখতে পাই। তাহলে এই প্রিজমের AB তলের উপর যদি একটা আলোক রশ্মি, মনে কর একটা আলোক রশ্মি PO আলোক রশ্মি যদি আপতিত হয় তাহলে আপতনের পর এটা কি হয়ে যাবে? এটা লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যাচ্ছে, তার জন্য অভিলম্বের দিকে বেঁকে যাবে। তাহলে আমি এই আপতন বিন্দুতে একটা অভিলম্ব অঙ্কন করে দিচ্ছি, ঠিক আছে? অভিলম্ব মানে কি? এই প্রিজমের এই AB তলের উপর আমি 90 ডিগ্রি কোণ অঙ্কন করছি, ঠিক আছে? তাহলে এই যে EF রেখাটা আঁকলাম, এটা কি? AB তলের উপরে লম্ব। এবার আমরা প্রতিসরণের সূত্র অনুযায়ী এটাকে কার দিকে? এই PO রেখার অ্যাকচুয়ালি যাওয়ার কথা ছিল এই বরাবর, দেখতে পাচ্ছিস তোরা সবাই? এই বরাবর যাওয়ার কথা ছিল, কিন্তু সূত্র অনুযায়ী এ কোন দিকে যাবে? এই অভিলম্বের দিকে বেঁকে যাবে, এই অভিলম্বের দিকে। দেখেছিস সোজা এইভাবে যা আসলো কিন্তু গেল অভিলম্বের কাছাকাছি চলে আসলো। তাহলে এটা কি হলো? আপতিত রশ্মি, PO আপতিত রশ্মি, আর এটা কি? প্রতিসৃত রশ্মি। তাহলে প্রতিসৃত রশ্মি অভিলম্বের সঙ্গে যে কোণটা উৎপন্ন করে সেটাকে কি বলা হয়? প্রতিসরণ কোণ বলা হয়। তাহলে এই কোণটাকে কি বলবো? প্রতিসরণ কোণ বলবো এবং এর নাম দিলাম মনে কর R1। এবং এই আপতিত রশ্মি PO আপতিত রশ্মি কার উপর পড়েছে? OE অভিলম্বের সঙ্গে যে কোণটা উৎপন্ন করবে সেটাকে কি বলা হবে? আপতন কোণ, যার নাম দিলাম I1। আচ্ছা, এই PO আলোক রশ্মির যে পথে যাওয়ার কথা ছিল, মনে কর POX এই পথে যাওয়ার কথা ছিল, POX এই পথে যাওয়ার কথা ছিল, কিন্তু এই পথে না গিয়ে ও কোন পথে গেল? এই ও আর মনে কর এটার নাম দিলাম Q, এই OQ পথে গেল, OQ পথে গেল। তাহলে অ্যাকচুয়ালি যে পথে যাওয়ার কথা ছিল সেই পথের সঙ্গে প্রতিসৃত রশ্মি যে কোণ উৎপন্ন করে তাকে কি বলা হয়? চ্যুতিকোণ বলা হয়। এই চ্যুতিকোণকে আমি মনে কর ডেল 1 দিয়ে প্রকাশ করলাম। আগের ক্লাসে আমি প্রুফ করে দিয়েছিলাম। মনে কর এটা কি?
এ বি সি আর এটা মনে করো সি ড্যাশ। তাহলে এই এ বি আলোক রশ্মি, এই এ বি আলোক রশ্মি লঘুর থেকে ঘন মাধ্যমে অ্যাকচুয়ালি এ বি সি ড্যাশ পথে যাওয়ার কথা ছিল, কিন্তু এ বি সি ড্যাশ পথে না গিয়েও গেল সি পথে, অবিলম্বের দিকে সরে আসলো। তাহলে ওর অ্যাকচুয়ালি যে পথে এ বি সি ড্যাশ পথে যাওয়ার কথা ছিল ওই পথের সঙ্গে বিসির যে কোণটা উৎপন্ন হবে, বিসি প্রতিসৃত রশ্মি যে কোণটা উৎপন্ন হবে সেটাকে চ্যুতি কোণ বলা হয়, আমি আগের দিন বলেছিলাম। এবং এই চ্যুতি কোণের মান কি বলেছিলাম, ডেল সমান এই প্রতিসরণ কোণ আর এই আপতন কোণ আর প্রতিসরণ কোণের বিয়োগফল, অর্থাৎ আই মাইনাস আর হয়। এটা আমি আগের দিন প্রুভ করেছিলাম, এখন বেশি বলছি না, তোরা যাদের কনফিউশন আছে তারা ওই ভিডিওটা দেখে আসতে পারিস। এটুকু সবার ক্লিয়ার আমি আশা করছি। আচ্ছা, এইবার এই পাশের পোর্শনটা ভুলে যা। আলোক রশ্মি এখন প্রিজমের মধ্যে ঢুকে গেছে, অর্থাৎ ঘন মাধ্যমে ঢুকে গেছে। এইবার এই ঘন মাধ্যম থেকে এই আলোক রশ্মিটা, এই ও কিউ আলোক রশ্মিটা কীভাবে প্রিজমের এই তলের উপর আসবে, এই পাশের প্রতিসারক তলের উপর আসবে। এই পাশের প্রতিসারক তলের উপর যখন পড়বে তার সেই মুহূর্তে ও কি হয়ে যাবে, এই ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যম অর্থাৎ বায়ু মাধ্যমে প্রবেশ করবে। তাহলে আমরা কি জানি, ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমের দিকে যদি আলোক রশ্মি যায় তখন সেটা অবিলম্বের থেকে দূরে সরে যায়। তাহলে আমরা এইখানটাতে আরেকটা অবিলম্ব অঙ্কন করব এবং এই আলোক রশ্মি ও কিউ আলোক রশ্মিটা কি হয়ে যাবে, ওই অবিলম্বের থেকে, এই অবিলম্বের থেকে দূরে সরে যাবে এই অবিলম্ব। তাহলে এই অবিলম্ব অঙ্কন করলাম, এই অবিলম্বের, তাহলে এই ও কিউ আলোক রশ্মি, এই ও কিউ আলোক রশ্মি মনে করো এইখানটাতে নাম দিলাম কিউ, ও কিউ আলোক রশ্মি কি হবে, অ্যাকচুয়ালি যাওয়ার কথা ছিল এই বরাবর, অ্যাকচুয়ালি যাওয়ার কথা ছিল এই বরাবর, কিন্তু এই বরাবর না গিয়ে ও কোন দিকে বেঁকে যাবে, অভিলম্ব থেকে, এই অভিলম্ব, এটা হলো অভিলম্ব, কিউ এক্স অভিলম্বের থেকে দূরে সরে যাবে। তাহলে এটা হবে নতুন প্রতিসৃত রশ্মি, তাই না? তাহলে এই প্রতিসৃত রশ্মি মনে কর এটার নাম দিলাম, এটার নাম কি দেওয়া যায়, মনে কর এটার নাম দিলাম আর। এই কিউ আর রশ্মিটা কি করবে, এই অভিলম্বের সঙ্গে, কিউ এক্স অভিলম্বের সঙ্গে যে কোণটা উৎপন্ন করবে সেটাকে কি বলা হবে, প্রতিসরণ কোণ বলা হবে। এবং এই প্রতিসরণ কোণের নাম দিলাম মনে কর আমি I2। এবার তোরা চাইলে তোদের নিজেদের নামও দিতে পারিস, তোরা চাইলে R2ও দিতে পারিস, R1 তো অলরেডি হয়ে গেছে। এটা যার ইচ্ছা যার মর্জি সেইভাবেই দেওয়া যায়, কিন্তু সমীকরণ করার সময় সেইভাবে চিন্তা করে লিখতে হবে। তা আমি যেহেতু I2 দিয়েছি, তোরা I2 দিয়েই করবি, ঠিক আছে? একটুখানি মাথার মধ্যে মনে রাখবি। আচ্ছা, তাহলে এই ও কিউ আলোক রশ্মি যেটা কিসের মধ্যে ছিল, প্রিজমের মধ্যে ছিল, এই আলোক রশ্মিটা এই অভিলম্বের সঙ্গে, এফ এক্স অভিলম্বের সঙ্গে যে কোণটা উৎপন্ন করবে সেটা কি হবে, আপতন কোণ। এবং এই আপতন কোণের নাম দিলাম মনে কর আমি R2, ঠিক আছে? আমার ইচ্ছা হয়েছে তার জন্য আমি আর দিয়ে নামকরণ করেছি, তোদের যেটা ইচ্ছা হবে সেটাতে করতে পারিস, কিন্তু আমি রেকমেন্ড করব R2 দিয়ে করবি, ঠিক আছে? আচ্ছা, কোনো অসুবিধা নেই এইখানটাতে। এবার এইখানটাতেও তো একটা চ্যুতিকোণ উৎপন্ন হবে, এইখানটাতেও তো একটা চ্যুতিকোণ উৎপন্ন হবে, কারণ এই ও কিউ আলোক রশ্মির অ্যাকচুয়াল পথ ছিল কি, ও কিউ, মনে কর ও কিউ ওয়াই, এই ও কিউ ওয়াই ছিল অ্যাকচুয়াল পথ, ও কিউ ওয়াই ছিল অ্যাকচুয়াল পথ, কিন্তু ওই অ্যাকচুয়াল পথ দিয়ে না গিয়েও কি হয়ে গেল, কিউ আর পথে চলে গেল, কিউ আর পথে চলে গেল। তাহলে ওর অ্যাকচুয়ালি যে পথে যাওয়ার কথা ছিল ওই পথের সঙ্গে ওর যে পথ দিয়ে চলে গেছে সেই পথের যে কোণ উৎপন্ন হবে সেটা কি হবে, নতুন আরেকটা ডেল কোণ উৎপন্ন হবে। তাহলে এটাকে বা চ্যুতি কোণ, সেটাকে আমি নাম দিলাম কি, del2। এখানটাতে যেরকম একটা del1 উৎপন্ন হয়েছে এখানটাতেও ঠিক তেমন del2 উৎপন্ন হবে। আচ্ছা, এই ত্রিভুজের এই যে কোণটা, এটা তো অ্যাকচুয়ালি কিসের প্রস্থচ্ছেদ, এটা অ্যাকচুয়ালি প্রিজমের প্রস্থচ্ছেদ, এবং প্রিজমের এই শীর্ষে যে কোণটা রয়েছে এটাকে কি বলা হয়, প্রিজমের কোণ বলা হয়, ঠিক আছে? বা প্রিজমের
প্রিজমের কোণ এ। আচ্ছা, এটুকু সবার ক্লিয়ার? আমি কি ক্লিয়ার করলাম? লঘু মাধ্যম থেকে প্রথমে ঘন মাধ্যম এবং ঘন মাধ্যম থেকে তারপরে লঘু মাধ্যমে আলোক রশ্মি যাওয়ার ফলে ও অভিলম্বের থেকে দূরে সরে গেছে বা অভিলম্বের কাছে এসছে, এটা আমি প্রুভ করে দিলাম। অর্থাৎ প্রতিসরণের জন্যে চ্যুতিকোণ বের করে দিয়েছি। তাহলে আলোর কি হয়েছে এই ক্ষেত্রে? অ্যাকচুয়ালি আলোর প্রতিসরণ হয়েছে, সেই প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতিকোণ বের করেছি। এইবার একটা জিনিস দেখ, অ্যাকচুয়াল যে আলোক রশ্মি, এই পিও আলোক রশ্মি, এটা এই পিও আলোক রশ্মি যখন প্রিজমের মধ্যে প্রবেশ করেছিল তখন অ্যাকচুয়ালি যাওয়ার কথা ছিল এই রেখা বরাবর, এই রেখা বরাবর যাওয়ার কথা ছিল, পিও এক্স রেখা বরাবর যাওয়ার কথা ছিল। কিন্তু পিও এক্স রেখা বরাবর না গিয়েও কিউআর পথে চলে গেল। কোন পথে চলে গেল? কিউআর পথে চলে গেল। তাহলে এইখানটাতেও তো একটা চ্যুতিকোণ হচ্ছে। দেখ, এই কিউআর পথকে আমি মনে করি এই কিউকে এইখানটাতে লিখলাম, কোনো সমস্যা নেই। এই কিউআর পথকে যদি পিছনের দিকে বর্ধিত করে দিই, বাইরে পিছনের দিকে বাড়িয়ে দিই, তাহলে এই দেখ এইখানটাতে একটা কোণ উৎপন্ন হচ্ছে, যেটাই হলো অ্যাকচুয়াল ডেল বা কিসের? প্রিজমের জন্য চ্যুতিকোণ হচ্ছে। আর আগের এই চ্যুতিকোণ দুটো কিসের? প্রতিসরণের জন্য চ্যুতিকোণ হচ্ছিল। আর এই ডেলটা কিসের জন্য হচ্ছে? প্রিজমের জন্য চ্যুতিকোণ হচ্ছে। আমাদের এই ডেলের মানটাই বা এই চ্যুতিকোণের মানটাই বের করতে হবে। আশা করছি এইখানটাতে তোদের কারোর কোনো অসুবিধা নেই। আমি এই পাশেরটা একটুখানি মুছে দিচ্ছি, এটা একটুখানি মুছে দিচ্ছি। দেখ, এবার আমি প্রমাণ করে দিচ্ছি। দেখ, প্রমাণের আগে আমি যে কথাগুলো মুখে বললাম ওই কথাগুলোই লিখতে হবে। মনে কর এইখানটাতে আমি প্রমাণের থেকেই শুরু করছি। আচ্ছা, এইখানটাতে যে বিন্দুতে মিলিত হলো সেটার নাম মনে কর দিলাম এস। এস, আর কোথাও এস দিইনি, এখানটাতে এস দিলাম। আচ্ছা, এইবার একটা জিনিস দেখ, এস ও কিউ একটা ত্রিভুজ, এস ও কিউ একটা ত্রিভুজ। এস ও কিউ কেমন ত্রিভুজ? এরকমের ত্রিভুজ, দেখতে পাচ্ছিস সবাই? এস এ কিউ কে বাইরে বের করে নিয়ে আসলাম, এস ও কিউ এরকমের ত্রিভুজ। তো এইখানটাতে কি রয়েছে? ডেল কোণ রয়েছে, আর এইখানটাতে আর এইখানটাতে কোণ রয়েছে। তাহলে আমরা কি জানি? কোনো ত্রিভুজের বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান। তাহলে ত্রিভুজ এস ও কিউ এর ক্ষেত্রে, তাহলে ত্রিভুজ এস ও কিউ এর ক্ষেত্রে কি হবে? এই ডেল কোণটা অর্থাৎ এক্স এস কিউ, এই ডেল কোণটা কি হবে? বহিস্থ কোণ, এটা লিখবো, ওটা কি হবে? বহিস্থ কোণ। তাহলে ওই বহিস্থ কোণ ডেল কার সমান হবে? এই দুটোর যোগফলের সমান হবে, এস ও কিউ এবং এস কিউ ও। তাহলে এস ও কিউ প্লাস এস কিউ ও এই দুটো কোণের সমষ্টির সমান হবে। কেন? কারণ এই কথাটা এই পাশে লিখবি, আমার বোর্ডে জায়গা নেই বলে আমি লিখছি না, তোরা আমার মুখের কথাটাই এখানটাতে লিখে রাখবি, ঠিক আছে? পরীক্ষায় লিখতে হবে। কারণ আমরা জানি বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান, এইখানটাতে লিখবি তোরা, তার জন্য আমি এইখানটাতে লিখেছি, ঠিক আছে? আচ্ছা, এবার দেখ এস ও কিউ এটা কি? এটা হলো ডেল ওয়ান। এটা কি? এস ও কিউ এটা কি? ডেল ওয়ান, একটা চ্যুতিকোণ। আচ্ছা, এস কিউ ও এটাও কিন্তু একটা চ্যুতিকোণ, এটা হলো ডেল টু চ্যুতিকোণ। এবার তোদের মাথায় প্রশ্ন আসতে পারে এটা কি করে ডেল টু চ্যুতিকোণ? আচ্ছা, একটা জিনিস দেখ, এস কিউ আর এই রশ্মি আর কি? ও কিউ ওয়াই আমি বের করে নিলাম। এস কিউ আর কি বের করলাম? এস কিউ আর কে বের করলাম, ঠিক আছে? এবার এস, তারপরে এখানটাতে কি আছে? কিউ আছে, এস কিউ, আর এখানটাতে কি আছে? আর আছে। আর কি বের করলাম? ও কিউ ওয়াই, আর এখানটাতে কি গেছে? ও গেছে, কিউ গেছে, আর সোজা গেছে ওয়াই।
এই দুটো জিনিস আমি বের করলাম। তাহলে এই দুটো জিনিস কি এগুলো? এক্স কোণ অর্থাৎ বিপ্রতীপ কোণ, বিপ্রতীপ কোণ পরস্পর বিপ্রতীপ কোণ দ্বয় কি হয়? সমান হয়। অর্থাৎ এই কোণটা আর এই কোণটা কি বিপ্রতীপ কোণ, তাহলে বিপ্রতীপ কোণ দ্বয় আমরা সমান জানি কোনো, তাহলে এক্স কোণের মাঝে যে বিপরীত কোণ রয়েছে তারাই বিপ্রতীপ কোণ, এই দুটো কোণ সমান হবে। তাহলে এই কোণটা যদি ডেল হয় তাহলে কি আর কিউ ওয়াই, আর কিউ ওয়াই এটা যদি ডেল টু হয় তাহলে কি হবে? এস কিউ ও, এস কিউ ও এটাও কি ডেল টু হবে না? এটাও কি হবে? এটাও ডেল টু হবে, তার জন্য এখানটাতে ডেল টু লিখেছি। সবার ক্লিয়ার এখানটাতে? তাহলে এস কিউ ও এর পরিবর্তে আমি এখানটাতে ডেল টু নাম দিয়ে দিলাম। এবং আমি আগের ক্লাসে কি বলেছিলাম? প্রতিসরণের ক্ষেত্রে আলোক রশ্মি যদি একটা দুটো মাধ্যমের মধ্যে দিয়ে প্রবেশ করে, একটা মাধ্যমের থেকে আরেকটা মাধ্যমের মধ্যে প্রবেশ করে, তখন যে প্রতিসরণ হয় এবং প্রতিসরণের জন্য যে চ্যুতিকোণ হয়, সেই চ্যুতিকোণের মান কি হয়? আপতন কোণ এবং প্রতিসরণ কোণের অন্তর হয়, বা প্রতিসরণ কোণ এবং আপতন কোণের অন্তর হয়। তাহলে কি বলেছিলাম? যেটা বড় কোণ সেই বড় কোণের থেকে ছোট কোণের বাদ দিতে হয়, তাই তো? তাহলে কি, তাহলে দেখ এই ডেল ওয়ানের মান কত হবে? তাহলে ডেলের মান প্রতিসরণের ক্ষেত্রে আমরা সূত্র কি জানি? প্রতিসরণের ক্ষেত্রে সূত্র আমরা জানি আই মাইনাস আর, অথবা ডেলের মান কি? আর মাইনাস আই, এটাই তো? দুটো কোণের কি হবে? অন্তর হবে। এই ক্ষেত্রে যেটা বড় কোণ হবে সেই বড় কোণের থেকে ছোট কোণটা বাদ দিতে হবে। তাহলে কি এই ডেলের ক্ষেত্রে তাহলে কি হবে? এটা হলো আপতন কোণ হবে, এই আপতন কোণের থেকে কোন কোণটা বাদ দেব? এই প্রতিসরণ কোণটা বাদ দেব, যেহেতু এটা বড় কোণ। তাহলে আই ওয়ান মাইনাস আর ওয়ান এটা লিখতে পারি। আচ্ছা, এই ডেল টু এর ক্ষেত্রে বড় কোণ কোনটা? এটা, এই প্রতিসরণ কোণ বড়। তাহলে এই প্রতিসরণ কোণের থেকে এই আই টু এর থেকে কাকে বাদ দেব? এই আর টু বাদ দেব। ঠিক আছে, কাকে বাদ দেব? এটা কি? এটা হলো আপতন কোণ ছিল কিসের ক্ষেত্রে? এই ঘন মাধ্যমের তুলনায় লঘু মাধ্যমের ক্ষেত্রে। তাহলে কি হবে? আর টু আমরা বাদ দিয়ে দিলাম। এটুকু সবাই বুঝতে পেরেছিস? এটুকু যারা বুঝতে পারিসনি, যদি তাও কারোর কনফিউশন থাকে, তোরা আগের ভিডিওটা দেখে, আমি বারবার বলছি, ঠিক আছে? আচ্ছা, এইবার দেখ, এইবার কি হবে? এই দুটোর থেকে এই যে আইগুলো রয়েছে, আইগুলোরে আমরা একই পাশে নিয়ে আসলাম। আই ওয়ান প্লাস আই টু প্লাস মাইনাস আর ওয়ান মাইনাস আর টু। আচ্ছা, এইবার দেখ আই ওয়ান প্লাস আই টু মাইনাস যদি কমন নিয়ে নিই তাহলে আর ওয়ান প্লাস আর টু হয়ে যাবে। ঠিক আছে, এইখানটাতে গিয়ে আমরা স্টপ হয়ে যাব। আচ্ছা, এই পাশের গুলো আমি মুছে দিচ্ছি, এই পাশের গুলোর কাজ মিটে গেছে। এইখানটাতে গিয়ে আমরা একটা সমীকরণ বসিয়ে দেব। ঠিক আছে, এটাকে মনে কর, এটা কিসের মান বেরোলো? ডেলের মান বেরোলো। ডেল সমান সমান এই আই ওয়ান প্লাস আই টু মাইনাস আর ওয়ান প্লাস আর টু, আমরা এখানটাতে স্টপ হয়ে যাব। আচ্ছা, এইবার দেখ, আমরা তো ডেলের মান পেয়েছি এটা, কিন্তু এই যে রশি বলছি, এই যে কি বলে, এই যে অংশটা, এই অংশটা এক্সট্রা চলে এসছে, বা এই রাশিটা এক্সট্রা চলে এসছে, এটাকে আমাদের কি করতে হবে? এলিমিনেট করতে হবে। কারণ কি, আমাদের অ্যাকচুয়াল যে সূত্র, এই সূত্রে দেখ আই ওয়ান প্লাস আই টু তো আছে, এটা তো বের করেছি, মাইনাসও আছে, মাইনাসও বের করেছি, কিন্তু এখানটাতে আর ওয়ান প্লাস আর টু এর পরিবর্তে রয়েছে এ। তাহলে আমাদের এখানে এ কে নিয়ে আসতে হবে, বা প্রিজমের কোণটাকে নিয়ে আসতে হবে। প্রিজমের কোণটাকে নিয়ে আসতে হলে দেখ, এই যে এইখানটাতে এই প্রিজমের কোণের সঙ্গে এই আর ওয়ান আর টু এর সম্পর্ক বের করতে হবে। কি করে বের করতে পারি? দেখ, আমরা এ ও এফ কিউ এ এই চতুর্ভুজ নিয়ে কাজ করতে পারি। দেখ, এই চতুর্ভুজকে আমরা বাইরে বের করে নিয়ে আসলাম। এই চতুর্ভুজকে যদি আমরা বাইরে বের করে নিয়ে আসি তাহলে দেখতে কেমন হয়? এরকমই দেখতে হয়, অনেকটা কাইটের মতো, দেখেছিস? তাহলে এ ও এফ, এফ কিউ এ,
তাহলে এই চতুর্ভুজকে আমরা কেটে বাইরে, এখান থেকে কেটে বাইরে বের করে নিয়ে আসলাম। তাহলে এই চতুর্ভুজের এই কোণটা, এটা হলো প্রিজমের কোণ, এটা প্রিজমের কোণ। আচ্ছা, এই চতুর্ভুজের ওপরে এই ও এফ অ্যাকচুয়ালি কি অভিলম্ব অঙ্কন করেছিলাম তো, লম্ব অঙ্কন করেছিলাম তো। তার মানে কি এই এফ ও, আর তার মানে এ ও এফ অ্যাকচুয়ালি 90 ডিগ্রি। কেন 90 ডিগ্রি হলো? কারণ আমরা কি করেছিলাম, অভিলম্ব অঙ্কন করেছিলাম। এই প্রিজমের উপরে কি করেছিলাম, একটা কাল্পনিক অভিলম্ব অঙ্কন করেছিলাম। প্রথমেই ইএফ অভিলম্ব অঙ্কন করেছিলাম, প্রথমেই এসে অভিলম্বটা অঙ্কন করলাম। তাহলে কি এই এ ও এফ অ্যাকচুয়ালি কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি হবে। আবার দেখ, এই পাশে এই এক্স এফ কি অঙ্কন করেছিলাম, অভিলম্ব অঙ্কন করেছিলাম। এই পাশের তলের উপরে, এসি তলের উপরে কি অঙ্কন করেছিলাম, অভিলম্ব। এক্স এফ অভিলম্ব অঙ্কন করেছিলাম। তাহলে এটা যদি অভিলম্ব হয়, তাহলে এই কোণটা কি হবে, এ কিউ এফ, এই কোণটা কত হবে, 90 ডিগ্রি হবে। ওই কোণটাও 90 ডিগ্রি হবে, এই কোণটাও 90 ডিগ্রি হবে। আচ্ছা, এবং আমরা আরো একটা জিনিস জানি, একটা চতুর্ভুজের 4টে কোণের সমষ্টি কত হয়, 360 ডিগ্রি হয়। কত ডিগ্রি হয়, 360 ডিগ্রি। তাহলে আমি এই কথাটাই লিখব, তাহলে চতুর্ভুজ এ ও এফ কিউ এ থেকে পাই, চতুর্ভুজ এ ও এফ কিউ এ থেকে পাই, এ ও এফ কিউ এ থেকে কি পাচ্ছি যে এই এ কোণটা, তাহলে কি হবে, কোণ এ যোগ কোণ এ ও এফ, কোণ এ ও এফ যোগ কোণ ও এফ কিউ, যোগ কোণ ও এফ কিউ যোগ কোণ এফ কিউ এ অথবা এ কিউ এফ, অথবা এ কিউ এফ সমান সমান কত হবে, 360 ডিগ্রি হবে। আচ্ছা, আমি এটাকে এই পাশে নিয়ে আসলাম, নিয়ে এসে এখানটাতে লিখছি, আর এই পাশে জিনিসটাকে, এই চতুর্ভুজটাকে মুছে দিচ্ছি। ঠিক আছে, সবাই বুঝতে পারলি? খুব সোজা জিনিস। দেখ, মুছে দিলাম। এইবার কোণ এ যোগ কোণ এ ও এফ, এর মান কত, 90 ডিগ্রি, যোগ কোণ ও এফ কিউ, এর মান আমরা জানি না, কোণ ও এফ কিউ যোগ তারপরে কি এ কিউ এফ, এর মান কত, 90 ডিগ্রি, আর টোটালটা কত হবে, 360 ডিগ্রি হবে। তাহলে কোণ এ যোগ কোণ ও এফ কিউ সমান সমান 360 ডিগ্রি মাইনাস 180 ডিগ্রি সমান সমান 180 ডিগ্রি। তাহলে এ কোণ এ যোগ কোণ ও এফ কিউ সমান সমান কত দাঁড়ালো, 180 ডিগ্রি দাঁড়ালো। তাহলে কোণ ও এফ কিউ সমান সমান আমরা লিখতে পারি 180 ডিগ্রি মাইনাস কোণ এ, এটাকে নাম দিলাম মনে কর 2 নম্বর সমীকরণ। আচ্ছা, এখনো কিন্তু আমাদের কাজ হলো না, আমরা কি এর সঙ্গে এখনো R1 R2 এর সম্পর্ক বের করতে পারিনি, এইবার বের করতে পারবো। দেখ, ও এফ কিউ যে ত্রিভুজটা রয়েছে, উল্টানো ত্রিভুজ, ভালো করে দেখ, এই উল্টানো ত্রিভুজকে আমি এখানটাতে লিখলাম ও এফ কিউ, এই ত্রিভুজটার এই R1 আর R2 কোণ, এই R1 আর এই R2 কোণ নিয়ে আমরা কাজ করতে পারি। তাহলে এই ত্রিভুজটার এই 3টে কোণের সমষ্টি, অর্থাৎ এই R1 R2 আর এই এফ কোণের যে সমষ্টি কত হবে, 180 ডিগ্রি হবে। 3টে কোণের সমষ্টি, ত্রিভুজের 3টে কোণের সমষ্টি কত হয়, 180 ডিগ্রি হয়, সেটাই লিখবো। তাহলে ত্রিভুজ ও এফ কিউ থেকে পাই, ও এফ কিউ থেকে কি পাচ্ছি, কোণ কিউ ও এফ, কোণ কিউ ও এফ যোগ কোণ ও এফ কিউ যোগ কোণ ও এফ কিউ যোগ কোণ এফ কিউ ও যোগ কোণ এফ কিউ ও সমান সমান কত হচ্ছে, 180 ডিগ্রি। এটা আমরা জানি, ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। আচ্ছা, তাহলে কোণ কিউ ও এফ এটা অ্যাকচুয়ালি কত, R1, কোণ ও এফ কিউ
এটার মান আমরা জানি না, কোণ ও এফ কিউ যোগ কোণ এফ কিউ ও যোগ কোণ এফ কিউ ও অ্যাকচুয়ালি কত R2, তাহলে সমান সমান 180 ডিগ্রি। আচ্ছা, তাহলে কোণ ও এফ কিউ, এবার এই R1 প্লাস R2কে একসঙ্গে জোড় বেঁধে এই পাশে নিয়ে যেতে পারি, আর এই পাশে গেলে কত হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, 180 মাইনাস R1 প্লাস R2 হয়ে যাবে, একসঙ্গে জোড় বেঁধে নিয়েছি। আচ্ছা, এটাকে মনে কর নাম দিলাম 3 নম্বর সমীকরণ। এই সমীকরণে দেখ এই ও এফ কিউ এর মান কত হচ্ছে 180 ডিগ্রি মাইনাস R1 প্লাস R2, আর ও এফ কিউ এর মান এখানে 180 ডিগ্রি মাইনাস এ। তাহলে এই দুটো সমীকরণের তুলনা করলে আমরা ও এফ কিউ কে তুলে দিতে পারি। তাহলে 2 আর 3 এর তুলনা করে পাই 2 ও 3 নং এর তুলনা করে পাই। তুলনা করে কি পাচ্ছি, তুলনা করে পাচ্ছি 180 ডিগ্রি মাইনাস কোণ এ। তাহলে 180 ডিগ্রি মাইনাস কোণ এ সমান সমান কত হচ্ছে, 180 ডিগ্রি মাইনাস 180 ডিগ্রি মাইনাস R1 প্লাস R2। দুই পাশের থেকে 180 ডিগ্রি উঠে গেল, দুই পাশের থেকে মাইনাস উঠে গেল, মাইনাস উঠে গেলে তাহলে কোণ এ সমান সমান কি হলো, R1 প্লাস R2। তাহলে কোণ এ এর মান কি পেলাম, তাহলে R1 প্লাস R2 এর সমান পেলাম। তাহলে এই R1 প্লাস R2 এর মান পেলাম কোণ এ। তাহলে এই মানটাকে আমরা যদি এই 1 নম্বর সমীকরণে বসাই দিই, তাহলে কি হয়ে যাবে, R1 R2 এর পরিবর্তে এ বসালেই এটা I1 প্লাস I2 মাইনাস এ হয়ে যাবে। দেখ খুব সোজা। আমি এটা একটুখানি মুছে দিচ্ছি, ঠিক আছে, এটা একটুখানি মুছে দিচ্ছি। দেখ কি বলছে, আমরা কি করব, এই কোণ এ এর মান, তাহলে কি লিখব, কোণ এ এর মান 1 নং এ বসিয়ে তাহলে বসিয়ে কি পাচ্ছি, দেখ তাহলে ডেল সমান সমান I1 প্লাস I2 মাইনাস R1 এর পরিবর্তে কোণ এ হবে। আমাদের তো এটাই প্রুফ করার দরকার ছিল, তাহলে আমাদের প্রুফ হয়ে গেছে। এটা কিন্তু মুখস্থ রাখতে হবে পরীক্ষার জন্য। তোদের প্রশ্ন দিয়ে দিতে পারে MCQতে, দেখা গেল এই তিনটের মান দিয়ে দিল, কোণ এ এর মান বের করতে হবে, অথবা এই তিনটের মান দিয়ে দিল, তখন ডেল কোণের মান বের করতে। খুব সোজা প্রশ্ন আসবে, তোদের কঠিন প্রশ্ন আসবে না, ঠিক আছে। মনে কর দিয়ে দিল যে আপতন কোণের মান I, তারপরে কি আছে, যখন প্রিজমের থেকে বের হলো যে রশ্মিটা, প্রতিসরণ কোণের মান দিয়ে দিল I2, তারপরে কিসের মান, প্রিজমের প্রধান কোণ বা প্রতিসারক কোণের মান দিয়ে দিল একটা। তাহলে এই সমীকরণে বসিয়ে দিলেই চ্যুতি কোণ পেয়ে যাবি, চ্যুতি কোণের মান বের করতে হবে। অথবা চ্যুতি কোণের মান দিয়ে দিল এবং প্রিজমের আপতন কোণের মান দিয়ে দিল এবং প্রতিসরণ কোণের মান দিয়ে দিল, তোদের প্রিজমের প্রতিসারক কোণের মান বের করতে হবে। খুব সোজা, আশা করি সবাই বুঝতে পেরেছিস। এরপরে ছোট্ট একটা টপিক আছে, খুব সোজা টপিক, ওটা না করলেই নয়। আমি এই পাশের অংশটা মুছে দিচ্ছি, তোদের যাদের টোকার বা স্ক্রিনশট দেওয়ার স্ক্রিনশট দিয়ে নে, আমি মুছে দিচ্ছি, ঠিক আছে। খুব সোজা একটা টপিক রয়েছে বাকি, যেটা সেরে যাওয়ার ইচ্ছা নেই আমার। দেখ মনে কর এই প্রিজমের ওপরে আমি 0 ডিগ্রি কোণে কি করছি, আলোক রশ্মি ফেলছি। 0 ডিগ্রি কোণে আলোক রশ্মি ফেললে কি হবে, একটা চ্যুতিকোণ হবে। এইবার 0 ডিগ্রির থেকে আলোক রশ্মির আপতন কোণের মান বাড়াচ্ছি, ঠিক আছে। প্রথমে 0 ছিল, 0 অর্থাৎ অবিলম্বের উপর ফেলাতে হবে। তারপরে কি করছি, আপতন কোণের মান আস্তে আস্তে করে বাড়াচ্ছি, আস্তে আস্তে। তাহলে 0 ডিগ্রির থেকে আপতন কোণের মান বাড়ানোর সময় দেখতে পাচ্ছি যে চ্যুতি কোণের মান কমে যাচ্ছে, ঠিক আছে। অর্থাৎ 0 ডিগ্রিতে যে মানটা ছিল, 0 ডিগ্রিতে 0 ডিগ্রিতে চ্যুতি কোণের মান যা ছিল, প্রতিসরণ কোণের মান, 0 ডিগ্রিতে চ্যুতি কোণের মান যা ছিল
আপতন কোণের মান বাড়ানোর সঙ্গে সঙ্গে প্রতিসরণ কোণের মান কমে যাচ্ছে। দেখ কেমন, মনে কর 0 ডিগ্রিতে, মনে কর আমি এখানটাতে এই বরাবর কি নিলাম, এই বরাবর আপতন কোণ নিলাম, ঠিক আছে, আপতন কোণ, আর এই বরাবর কি নিলাম, চ্যুতি কোণ, এই বরাবর চ্যুতি কোণ, ঠিক আছে। আমি কি বলেছি, আমি বলেছি যে 0 ডিগ্রির থেকে 0 ডিগ্রি আপতন কোণের ক্ষেত্রে এইখানটাতে 0 ডিগ্রি আপতন কোণ, 0 ডিগ্রি আপতন কোণে চ্যুতি কোণের মান মনে কর এইখানটাতে একটা ছিল, এইখানটাতে মনে কর 45 ডিগ্রি, ঠিক আছে। চ্যুতি কোণের মান এইখানটাতে ছিল, একটা মান ছিল। এইবার আপতন কোণের মান যত বাড়াতে থাকছি, মনে কর আপতন কোণের মান আমি এই দিকে নিয়ে আসলাম, তাহলে আপতন কোণের মান এখানটাতে 0 ছিল, মনে কর এখান থেকে আপতন কোণের মান কত 10 ডিগ্রি বানিয়ে দিলাম, আমি দেখতে পেলাম সঙ্গে সঙ্গে চ্যুতি কোণের মান নেমে গেছে, নেমে মনে কর 35 ডিগ্রি হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এইখানটাতে কি হবে, এখানটাতে, ঠিক আছে, মনে কর আপতন কোণের মান আমি আরো 10 ডিগ্রি বাড়িয়ে দিলাম, 20 ডিগ্রি বানালাম, আমি সঙ্গে সঙ্গে দেখতে পেলাম প্রতিসরণ কোণের মান কি হয়ে গেছে, আরো কমে গেছে, কমে গিয়ে 30 ডিগ্রি হয়ে গেছে, ঠিক আছে। প্রতিসরণ কোণের মান কত গেছে, 30 ডিগ্রি হয়ে গেছে কমে গিয়ে। তারপরে মনে কর আপতন কোণের মান আমি কি করলাম, আরো বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দিয়ে মনে কর 40 ডিগ্রিতে নিয়ে আসলাম, ঠিক আছে। আপতন কোণের মান বাড়িয়ে দিয়ে 40 ডিগ্রিতে নিয়ে আসলাম, আমি দেখতে পেলাম আপতন কোণের মান 40 ডিগ্রি বাড়িয়ে 40 ডিগ্রি হওয়ার সঙ্গে সঙ্গে চ্যুতি কোণও কি হয়ে গেছে, আরো কমে গেছে, আরো কমে গেছে, কমে গিয়ে মনে কর 10 ডিগ্রি হয়ে গেছে। কত ডিগ্রি হয়ে গেছে, 10 ডিগ্রি হয়ে গেছে, ঠিক আছে। এটুকু সবার ক্লিয়ার। তাহলে আপতন কোণের মান যতই বাড়াচ্ছি আমি, চ্যুতি কোণের মান কি হয়েছে, 0 ডিগ্রিতে যা ছিল তার থেকে কমে যাচ্ছে। আপতন কোণের মান আমি যতই বাড়াচ্ছি চ্যুতি কোণের মান কমে যাচ্ছে, বুঝলে, আপতন কোণের মান এইদিকে বাড়ছে, চ্যুতি কোণের মান এইদিকে কমে যাচ্ছে। কিন্তু একটা পয়েন্ট পরে এখানে যেমন 10 ডিগ্রি পর্যন্ত এসছে, মনে করে এই 10 ডিগ্রিতে আসার পরে চ্যুতি কোণের মান আর কি হবে না, কমবে না, ওইখানটাতে স্টপ। তাহলে আপতন কোণের একটা মানের জন্য চ্যুতি কোণের মান সর্বনিম্ন হয়, ঠিক আছে, যেটাকে ডেল মিনিমাম বলা হয়, ঠিক আছে। তারপরে আমি যদি আপতন কোণের মান আরো বাড়াতে থাকি, আমি দেখব চ্যুতি কোণের মান আরো বেড়ে যাচ্ছে, ঠিক আছে। আপতন কোণের মান মনে কর আমি বাড়িয়ে 60 বানিয়ে দিলাম, আমি আর দেখবো না যে 0 ডিগ্রির থেকে কমে 5 ডিগ্রি হয়ে গেল, আমি কি দেখতে পাবো, চ্যুতি কোণের মান আবার দেখতে পাবো যে বেড়ে যাচ্ছে, বেড়ে গিয়ে মনে কর 30 ডিগ্রি হয়ে গেল, ঠিক আছে। মনে কর আমি আপতন কোণের মান পরীক্ষা করার জন্য আরো বাড়িয়ে দিলাম, 70 ডিগ্রি বানিয়ে দিলাম, আমি দেখতে পেলাম চ্যুতি কোণের মান আরো বেড়ে গেছে, আর কমছে না, ঠিক আছে, বেড়ে মনে কর 45 ডিগ্রির কাছাকাছি 40 ডিগ্রি হয়ে গেছে, ঠিক আছে। আমি মনে কর আপতন কোণের মান আরো বাড়িয়ে 75 বানিয়ে দিলাম, চ্যুতি কোণের মান বেড়ে 45 হয়ে গেছে। তাহলে আমরা যদি এই বিন্দুগুলো যোগ করি তাহলে কেমন গ্রাফ পাচ্ছি, দেখতে পাচ্ছিস, একটা ইউ এর মতো গ্রাফ পাচ্ছি আমরা, তাই তো, একটা কিসের মতো, ইউ এর মতো গ্রাফ পাচ্ছি। তাহলে এটাই হলো চ্যুতি কোণ আর আপতন কোণের কি সম্পর্ক, ঠিক আছে। আপতন কোণের একটা মানের জন্য চ্যুতি কোণের একটা মান কি হয়, সর্বনিম্ন হয়। তারপরে যদি আমরা আপতন কোণের মান বাড়াতে থাকি, সেই সর্বনিম্ন মানের নিচে আর কি হয় না, চ্যুতি কোণ যায় না, বরঞ্চ আরো কি হতে থাকে, বাড়তে থাকে। এটাই আমরা এই গ্রাফ থেকে জানতে পারি। আশা করি তোদের সবার এই লেকচারটা ভালো লেগেছে। তোদের সামনে টেস্ট পরীক্ষা, তোদের সবার অল দ্য বেস্ট, ভালো করে পড়ালেখা কর। আর এই পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।